আরে ওই দিন তোমাদের হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট টার্মিনোলজি গাইডলাইন ফর এক্সারসাইজ ইন দ্য প্র্যাকটিক্যাল ক্লাসরুম, এই এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে দিছিলাম। এখন আমি তোমাদেরকে স্টাডি অফ ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোস্কোপ, এই এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে একটু দেখাই দিই। এইটা হচ্ছে গিয়ে তোমাদের 2 নম্বর এক্সপেরিমেন্ট, স্টাডি অফ ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোস্কোপ, দেয়ার ওয়ার্কিং প্রিন্সিপালস এন্ড অপারেশনস। হ্যাঁ, তাহলে তোমরা এটা ফিজিক্স বা কেমিস্ট্রি খাতায় তোমরা এক্সপেরিমেন্টটা লিখে নিও। আর তোমার যেদিকে রোল টানা পৃষ্ঠা থাকবে তার উল্টা পার্শ্বে তোমরা হচ্ছে গিয়া এই জায়গায় এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো হচ্ছে গিয়ে তোমরা আঁকাবা। হ্যাঁ, এই জায়গায় যতগুলা ছবি আছে, হ্যাঁ, এই সবগুলা ছবি হচ্ছে গিয়া তোমরা হচ্ছে গিয়া আঁকাবা। হ্যাঁ, যা যা ছবি আছে সবগুলাই হচ্ছে গিয়ে তোমরা আঁকাবা। এবং এই বিষয়ে ক্লাস শুরু হইলে পরে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে এই বিষয়গুলো জানাবো। হ্যাঁ, তারপরে 3 নাম্বার এক্সপেরিমেন্টটা হচ্ছে গিয়ে স্টাডি অফ ডিফারেন্ট স্টেরিলাইজেশন টেকনিক্স। হ্যাঁ, এই এক্সপেরিমেন্টটাতে আমি পরে আসি। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা যখন আমি শুরু করছি তখন আমি একটু বলি। তোমরা যখন তোমাদেরকে প্রথম এক্সপেরিমেন্টটা আমি দিছিলাম, প্রথম এক্সপেরিমেন্টে দেখো যে তোমরা হচ্ছে গিয়ে যে এইখানে আচ্ছা ঠিক আছে, এটা তোমরা এই এক্সপেরিমেন্টটা যখন ক্লাস শুরু হবে, হ্যাঁ, ক্লাস শুরু হইলে তখন হচ্ছে এটা আলাপ করবো না। অথবা তোমার যদি এই থিওরি কোর্সের মাঝখানে যদি কোনোদিন যদি তোমরা যদি আমার কাছে আসো, সেই সময় আমি এই জিনিসটা তোমাদেরকে একটু বলে দিতে দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো এখন আছে হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, টাইপস এন্ড প্রিপারেশন অফ কালচার মিডিয়া, গ্রাম স্টেইন, স্পোর স্টেইন, ফ্লাজেলা স্টেইন, এই সবগুলা নোট আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে এগুলো একটু লিখে নিও। হ্যাঁ, তাহলে তোমার 4 নাম্বার এক্সপেরিমেন্ট যেটা, এটা কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার 4 হবে। হ্যাঁ, এটা তোমরা একটু নোট করে নাও, এটা হবে হচ্ছে গিয়ে 4। আর 3 নাম্বার এক্সপেরিমেন্টটা হবে হচ্ছে গিয়ে যে তোমার স্টাডি অফ ডিফারেন্ট টাইপস অফ স্টাডি অফ ডিফারেন্ট স্টেরিলাইজেশন টেকনিক্স। ঠিক আছে? আচ্ছা, তো তোমার আমি এটা একটু এই সিলেবাসটা আমি তোমাদেরকে একটুখানি আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তো ওইখানে তোমরা এই নামগুলা এবং এক্সপেরিমেন্টের নাম্বারগুলো জানতে পারবা। তো তোমার ইনগ্রেডিয়েন্টস, টাইপস এন্ড প্রিপারেশন অফ কালচার মিডিয়া, এটা হচ্ছে গিয়ে যে তোমার আছে হচ্ছে গিয়ে এইখানে। হুম, এই এক্সপেরিমেন্টটা, তারপরে তোমার গ্রাম স্টেইন আছে হচ্ছে গিয়ে এদিকে, যে গ্রাম স্টেইন। হুম, তো গ্রাম স্টেইনের ক্ষেত্রে তোমার
এই ছবিটা আঁকানোর দরকার নাই, হ্যাঁ? আচ্ছা, আঁকায়ও, সময় যেহেতু আছে আঁকায়ও। তো তোমার অগ্লেশ্বর, তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে যে আপাতত আমি বেশি জটিল না করে তোমাদেরকে এক্সপেরিমেন্ট 2 আর এক্সপেরিমেন্ট 4, তারপরে গ্রাম স্টেইন হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট 5, তারপরে হচ্ছে গিয়ে তোমার স্পোর স্টেইন, ফ্লাজেলা স্টেইন, এই সবগুলা জিনিস আমি তোমাদেরকে একটা নোটে আমি তোমাদেরকে আজকে ইমেইল করে দিব। তোমরা হচ্ছে এগুলা আস্তে আস্তে লিখে নিও। আর এক্সপেরিমেন্ট 3 যেটা, এক্সপেরিমেন্ট 3টা আমি আরেকদিন, হয়তো নেক্সট ক্লাসে এক্সপেরিমেন্ট 3টা আমি থিওরি ক্লাসের সাথে সাথে আলাপ করে নেব, ঠিক আছে? মূল মেসেজ হচ্ছে গিয়ে যে আজকে আমি তোমাদের এই সব নোটগুলা আমি তোমাদেরকে ইমেইল করে দিব। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা ক্লাস রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। স্যার, নোটের যা আছে সবই তো হুবহু লিখবো, তাই না? এটার নিয়ম হচ্ছে গিয়া যে তোমার প্র্যাকটিক্যাল খাতা লেখার নিয়ম হচ্ছে গিয়া যে তুমি নোটে যা আছে হুবহু তাই লিখবা, প্লাস হচ্ছে গিয়া যে তোমার এই প্র্যাকটিক্যাল খাতা লেখার বিষয়টা হচ্ছে গিয়া যে এই জায়গায় তুমি যদি পারো তাহলে তুমি এটা নোট করে লিখবা। যে টপিকসটা আমি দিছি সেই টপিকসটা তো তোমরা এখন যেহেতু বুঝতেছো না, তো তোমরা হুবহু নোটে যা আছে তাই লিখবা। কিন্তু ক্লাস শুনলে, সরি, ক্লাসটা শুরু হলে তখন হচ্ছে গিয়া যে আমি ক্লাসে যেটা বুঝাবো সেইটা তুমি তো বুঝলা, তখন তুমি হলে গিয়ে আমি যেটা বলছি নোটে যেটা লেখা আছে প্লাস তুমি ইন্টারনেট বা তুমি লাইব্রেরিতে বইপত্রগুলা ঘেটে তুমি সুন্দর করে একটা নোট তৈরি করে সেটা হচ্ছে কি ওই প্র্যাকটিক্যাল খাতার মধ্যে লিখবা, যেটা হচ্ছে তুমি পরীক্ষার সময় পড়ে তুমি হচ্ছে এটা দিয়ে পরীক্ষা দিতে আসতে পারবা। বুঝতে পারছো? স্যার, পরীক্ষার জন্য আর কি একটু গুছিয়ে না না, পরীক্ষার জন্য গুছানো না, তুমি পরীক্ষার জন্য তো গুছাবা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে নোট করতেছো তুমি বইপত্র ঘাইটা, আমি আবার বলি নোট করতেছো, যে তুমি যে নিজে নিজে যে নোট করতেছো, হ্যাঁ, কয়েকটা বই, লাইব্রেরি, অনলাইন, এরকম তুমি যে নোট করতেছো কয়েকটা ডিফারেন্ট সোর্স থেকে তুমি পড়াশোনা করে যে শিখতেছো, এই যে তুমি নতুন একটা জিনিস শিখতেছো, এইটা হচ্ছে গিয়ে মূল বিষয়টা। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। তাহলে কতজন আসছে আজকে ক্লাসে এখন পর্যন্ত? 59 জন। কেন, কেউ কি দুইটা ডিভাইসে অ্যাড হইছো? স্যার কেউ কেউ স্যার ডাবল ডিভাইস ইউজ করে। ডাবল ডিভাইসটা অফ করে দাও। স্যার ওয়াইফাই কানেকশন ডিস্টার্ব করে। যার ডাবল ডিভাইস আছে সে হচ্ছে গিয়া একটা ডিভাইস অফ করে দাও। ঠিক আছে, তাহলে এখানে কে কে আছে? এইখানে আমি ছাড়াও আর 57 জন আছে নাকি? সবাই আসছো নাকি? নাকি 56 জন আসছো আমি সহ 57 জন? জি স্যার, আপনি সহ 57 জন। আচ্ছা, আমি এখন তোমাদের কুইজ দিব, হ্যাঁ? তাহলে কুইজের জন্য স্ক্রিন শেয়ার অফ করে দেই। তাহলে কুইজের নিয়মগুলা কি তোমাদের মনে আছে? জি স্যার। জি স্যার, মনে আছে। কি কি নিয়ম বলো তো? স্যার, 5 পেজের কুইজ হবে, 10টা থাকবে, প্রতি পেজে 2টা করে। মানে একটা পেজ যাওয়ার পরে ওই পেজটা আর আমরা মানে চাইলেও ব্যাক করতে পারবো না। আর যদি ব্যাক করতে যাই তাহলে এক্সাম থেকে বের হয়ে যাব।
আর এক্সাম চলাকালীন অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারবো না, ইউজ করলে অটোমেটিক এক্সাম থেকে বের হয়ে যাব। সুন্দর বলছো। আর প্রত্যেকটা পৃষ্ঠার জন্য 1 মিনিট করে টাইম। 1 মিনিট করে সময় থাকবে, 1 মিনিটের মধ্যে অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? স্যার এই টাইম একটু বাড়াই দেওয়া যায় না, 2 মিনিট করে? না, 2 মিনিট করে বেশি হয়ে যায়। এবং তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু তোমার প্রত্যেকটা প্রশ্ন এবং অপশনগুলা তো 3 গ্রুপের জন্য 3 রকম প্রশ্ন এবং অপশন, এবং প্রত্যেকের কাছেই কিন্তু তোমার এটা তোমার র্যান্ডম হয়ে যাবে আর কি, মানে উল্টাপাল্টা হয়ে যাবে, কারোর সাথে কারোটা মিলবে না। জি স্যার। তো তোমরা একটু মেসেজ বক্সে দেখো, আমি প্রথম 20 জনের একটা লিস্ট দিছি। ঠিক আছে? জি স্যার। এই প্রথম 20 জনের জন্য আমি একটা লিংক দিচ্ছি। এই লিংকটা তোমরা হচ্ছে গিয়া আমি যখন বলবো তখন হচ্ছে গিয়া তোমরা এই লিংকটাতে ক্লিক করলে তোমাদের কুইজটা ওপেন হবে। তোমরা হচ্ছে গিয়া তখন সেই জায়গায় তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমরা কোনো ধরনের কোনো হাইফেন দিবা না, হাইফেন ছাড়া সিম্পলি 16053991 এরকম সুন্দর সিম্পলি একটা পুরা একটা ওয়ার্ড লিখবা, মাঝখানে কোনো হাইফেন দিবা না, কিচ্ছু দিবা না, ঠিক আছে? আর নাম লেখার দরকার নাই। জি স্যার। স্যার এটা কি স্যার এটা আমাদের কি সিরিয়ালি প্রথম 20 জন? প্রথম 20 জন, হ্যাঁ। তাহলে গ্রুপ 1 যারা হচ্ছে প্রথম 20 জন, তাদের লিংকটা আমি দিয়ে দিলাম। প্রথম 20 জন লিংক পাইছো? প্রথম 20 জন তোমরা? জি স্যার, লিংক পাইছি। এখন আমি তো বাবারে, আমি তো বলে দিছি যখন বলবো তখন লিংকে ক্লিক করবা, তোমরা কথা কেন শুনো না? আমি পরের 20 জনের আইডি নাম্বার দিলাম এবং পরের 20 জনের লিংকটা দিয়ে দিলাম। স্যার লিংকে কি ঢুকবো? কে বলছো এটা? স্যার আমি আমি যে একটু আগে যে বললাম যে আমি বললে তখন লিংকে ক্লিক করবা, তারপর একটা ছেলে কোশ্চেন করছে যে স্যার লিংকে যাবো কিনা, তখন আমি বিরক্ত হয়েছিলাম। স্যার আমার না নেট চলে গেছিল স্যার, আমি না কিছু শুনতে পাইনি স্যার, মাত্র ঢুকলাম তো, মানে মাত্র পাইছি আর কি। হ্যাঁ, মাত্র শুনতে পাচ্ছি, এর আগের কথাগুলো আমি শুনতে পাইনি। স্যার আমি ভুল করে ক্লিক করে ফেলছিলাম। কি এগুলা কি হচ্ছে? তো তুমি লিংকে এখন ওই আমি বললে পরের লিংকে ক্লিক করলো। জি স্যার। স্যার এই যে প্রথম গ্রুপে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, প্রথম গ্রুপের লিংক এখন তো পাচ্ছি না চ্যাট বক্সে। তো আমি থার্ড গ্রুপ যেটা আছে
আমি থার্ড গ্রুপের ক্ষেত্রে আমি তো থার্ড গ্রুপের আমি লিস্টটা আগে দেই, থার্ড গ্রুপে কে কে আছে। তো এই হচ্ছে গিয়ে তোমার থার্ড গ্রুপের লিস্ট, এবং থার্ড গ্রুপের আমি এখন লিংকটা একটু দিয়ে দেই। বৃষ্টি, তুমি দেখো তোমার কোনো ফ্রেন্ডের কাছে পাও কিনা লিংকটা। জি স্যার। গ্রুপ 1 এর যদি কারো কাছে লিংক থাকে তাহলে কেউ একটু মেহেরুনকে দাও। আমি গ্রুপ 3 এর লিংকটা আমি দিচ্ছি। স্যার লিংক তো শেয়ার করা যাচ্ছে না। কপি করে পেস্ট করা যায় না? তাহলে গ্রুপ 1 এর মেহেরুন ছাড়া আর বাকি সবাই লিংক পাইছো। গ্রুপ 2 এর সবাই লিংক পাইছো, গ্রুপ 3 এর সবাই লিংক পাইছো, এবং কেউ কিন্তু কারো গ্রুপ ছাড়া অন্য গ্রুপের লিংকে যাবা না। সো মেহেরুন ছাড়া বাকি সবাই কি তোমরা লিংক পাইছো? জি স্যার। জি তাহলে মেহেরুন, আমি তোমার জন্য লিংকটা আবার দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। এখন যে লিংকটা আমি দিব, প্লিজ ঝামেলা করবা না। এখন যে লিংকটা আমি দিচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমার শেষে হচ্ছে গিয়ে যে তোমার ই 921 সবার শেষে দেয়া আছে, দেখো এটা হচ্ছে গ্রুপ এর লিংক। আর জয়রিয়া খান, তুমি কিছু বলতে চাইছিলা? না স্যার। তাহলে মেহরিন, তুমি কি লিংক পাইছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কুইজটা শুরু করে দেই নাকি? সবাই লিংক পাইছো তো? সবাই লিংক পাইছো? এমন কেউ আসো যে লিংক পাও নাই? তাহলে আমি ধরে নিচ্ছি না, আমি বুঝতে পারলাম যে সবাই তোমরা লিংকটা পাইছো। এখন আমি কুইজগুলা ওপেন করতেছি। গ্রুপ সবগুলা লিংক তোমার ওপেন করে দিছি, পরীক্ষা দাও। পরীক্ষা চলাকালীন সময় কেউ কথা বলবা না। গ্রুপ এ বি সি, তোমরা সবাই তোমাদের লিংকে ক্লিক করো, দেখো কুইজ আসবে। সবাই লিংকে ক্লিক করো, কুইজটা আমি ওপেন করে দিছি। নয়টা 53-তে শুরু করলাম, 9টা 58-তে শেষ করব।
কাগজ নিয়ে নিয়ে আসতে হবে একটু, যেগুলো ডাবল কাগজ নিয়ে এসে পরে হচ্ছে ফটোকপি করবো একটা সার্টিফিকেট। এই হচ্ছে কাজ। লাস্ট মিনিট চলতেছে, 58 বাজলে আমি প্রশ্নগুলা বন্ধ করে দিব। স্যার সাবমিট তো করে দিছি স্যার, এটা হয়েছে কিনা বুঝবো কিভাবে? একটু পরে বলি, সবাই পরীক্ষা দিচ্ছে তো, পরীক্ষাটা শেষ হোক তারপরে কথা বলি। কুইজগুলা বন্ধ করে দিলাম, হ্যাঁ? কেউ সাবমিট করো না এরকম কেউ বাকি আছো?
সো এখন সিদরাতুল মুনতাহা, জি স্যার। যখন সাবমিট করছো তখন তোমার কাছে কি রিভিউ অ্যান্সার নামে কোনো অপশন আসে নাই? জি স্যার আসছে। রিভিউ অ্যান্সার বা মার্কও পেয়ে যাওয়ার কথা সাথে সাথেই। জি স্যার পাইছি। তাহলে ওইটাই হচ্ছে কি তুমি বুঝতে পারবা যে কনফার্ম হয়ে যাবা যে সাবমিট হয়েছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কুইজ। এখন আমাকে তোমরা বলো যে আমি পরীক্ষায় যা যা আসবে সেটা বলে দিছি কিনা আগেই। জি স্যার। জি স্যার। যারা যারা ক্লাসে ছিলা তারা সবাই সবাই কিন্তু প্রশ্নগুলা পারছো, এবং আমি পরীক্ষায় যা প্রশ্ন যা করি আমি আগেই প্রশ্ন আমি করে রাখি, এবং সেই অনুযায়ী আমি ক্লাসের মধ্যে এগুলো বলে দেই। বুঝতে পারছো? তো এখন আমাকে সানি জুবায়ের বলো তো প্রশ্ন কেমন হয়েছে। সানি, সানি ক্লাসে আসো? আচ্ছা, প্রশ্ন কেমন হয়েছে? হুম, আচ্ছা। প্রশ্নগুলা কিন্তু আমি মানে বেশ কেয়ারফুলি করার চেষ্টা করছি, যাতে প্রশ্নটা অ্যান্সার করেও তোমরা যাতে অনেক কিছু শিখতে পারো বা তোমাদের একটা ধারণা হয়। এবং আমি তোমাদের ক্লাসের উপরে বেশ স্যাটিসফাইড, কারণ তোমরাই একমাত্র ক্লাস যাদের হচ্ছে গিয়ে তোমার কোনো ধরনের কোনো তোমার এই যাদের কোনো পরীক্ষার সময় কোনো ঝামেলা হয় না আর কি, সবাই ঠিকমতো পরীক্ষা দিতে পারছো। তাহলে আমি তোমাদেরকে তোমাদের ওই মার্ক গুলা আমি একটু দেখাই দিই, হ্যাঁ। তাহলে গ্রুপ এ সবাই দেখো, সবার এই জায়গায় তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা। আছে? গ্রুপে 71 কে? স্যার আমি সাদিয়া ইসলাম। আচ্ছা, তোমাদের এখানে গ্রুপ এ এর সবার রেজিস্ট্রেশন নাম্বার, যারা যারা পরীক্ষা দিচ্ছ সবাই কি আসো এখানে? না স্যার, আমারটা দেখতেছি না। তোমার আইডি কত? স্যার 85। 85? 85 গ্রুপ 2 হবে। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় জিরো রেজিস্ট্রেশন নাম্বার দিছো কে? 71-এর পরে? এই জিরো রেজিস্ট্রেশন নাম্বার দিছো কে? আরে জিরো রেজিস্ট্রেশন নাম্বার কে দিছো, এটা না দিলে তো তার মার্কটা আমি তোমার মার্কটা যোগ করতে পারবো না। রেজিস্ট্রেশন নাম্বার জানতে হবে তো। গ্রুপ এ তে জিরো রেজিস্ট্রেশন নাম্বার কে লেখছো? আচ্ছা, 62 নাম প্রেজেন্ট করি গ্রুপ এর, হ্যাঁ। এই গ্রুপ এ তে জিরো রেজিস্ট্রেশন নাম্বার কে লেখছো? আরে গ্রুপ এ তোমরা কি আসো ক্লাসে?
জি স্যার জি আছে তো। স্যার আছে তো। বুঝতে আচ্ছা, পারছি না স্যার। এখন গ্রুপ এ তে জিরো রেজিস্ট্রেশন নাম্বার কে লেখছো? এই যে গ্রুপ এ তে এই যে এই জায়গায় তোমার দেখতেছো জি দেখতেছো স্যার। এই জায়গায় জিরো এই রেজিস্ট্রেশন নাম্বারটা কে লেখছো? এটা কে লেখছো? এটা যদি আমি না জানি এটা আমি হচ্ছে কি মার্কটা বসাবো কেমনে? কে লেখছো এটা বলো আমাকে। যে পরীক্ষার হলে লেখছো জিরো সে তো জানো যে সে লেখছো। তো হয়তো ভুল করে লিখতে মনে নাই। আরে ভুল করে লেখছে, সে ভুল করে লেখলো তো এটা তার মনে থাকবে যে কে লেখছে। এটা না লেখলে, এটা না জানলে আমি তার নাম্বারটা মানে বসাবো কেমনে? 65 রেজিস্ট্রেশনটা দেখতেছি না মনে হয়। এই 65 কে? অভিষেক জয়। 65 কে? অভিষেক সরকার জয়। অভিষেক এই 65 ক্লাসে আসো? হ্যালো 65? স্যার ওকে দেখতেছি না তো। 65 ফোন দিই, দাঁড়াও। স্যার অভিষেকের ওয়াইফাই চলে গেছে ওই জন্য হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছে। আমি সিরাজুল বলতেছিলাম। তুমি ক্লাসে নাই কেন? আচ্ছা, তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার 0 লেখছো কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তুমি তাহলে পরীক্ষা অ্যাবসেন্ট ছিলে তাই তো? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমি আসলে কোনোভাবেই আমি আইডেন্টিফাই করতে পারতেছি না সে নাকি তোমার ওয়াইফাই ছিল না, পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারে নাই, তো তাহলে সে অ্যাবসেন্ট। এখন এই গ্রুপ এ তে জিরো রেজিস্ট্রেশন নাম্বারে কে পরীক্ষা দিছো? আমি কিন্তু তোমরা 56 জন ক্লাসে উপস্থিত আছো। হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে আমি সবাইকে বারবার বলতেছি যে জিরো রেজিস্ট্রেশন নাম্বারটা কে লেখছো, কেউ তোমরা বলতেছো না যে জিরো রেজিস্ট্রেশন নাম্বারটা কার। সো যে পরীক্ষা দিছো আমি কিন্তু কোনোভাবেই তার মার্কটা আমি অ্যাড করতে পারবো না। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে কিন্তু তোমরা এখানে 57 জন সাক্ষী যে আমি বারবার বলছি যে জিরো রেজিস্ট্রেশন নাম্বার কার, এটা আমি বুঝতে পারতেছি না। এটা না বুঝতে পারলে এটা আমি খুঁজে বের করবো কিভাবে? সো এই মার্কটা কার এটা আমি যোগ করতে পারবো না। আমার এখানে যে রেজিস্ট্রেশন যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো আছে সেগুলোই কেবলমাত্র আমি ফাইনাল পরীক্ষা যোগ করব। তাহলে এখন আসছি আমি গ্রুপ 2 তে। এটা হচ্ছে গিয়ে তোমার গ্রুপ 2 এর যারা যারা পরীক্ষা দিছো তাদের সবার হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, এখন আসি আমি গ্রুপ 3 তে। আমার কাছে মনে হয় যে যেটা হচ্ছে গিয়ে যে অভিষেক সরকার না, এটা মনে হয় জিরোটা সেই লেখছে। তো তাইলে ঠিক আছে, হ্যাঁ তাহলে পরীক্ষা এটাই অবস্থায় থাক, আমি উত্তরপত্রগুলা পরে আমি এটা নামাই নিব।
এখন আমি তোমাদেরকে আমি আজকে একটু ফাঙ্গাস নিয়ে আমি আজকে কথা বলা শুরু করব। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে ফাঙ্গাস বিষয়টা আমি তোমাদেরকে এর আগে ইন্ট্রোডাকশন পড়াইছিলাম। আজকে আমি কথা বলবো হচ্ছে গিয়ে তোমাদের সাথে ফাঙ্গাস নিয়ে। ফাঙ্গাস বলতে বোথ মোল্ড এবং ইস্ট এই দুটি বিষয়কে বোঝায়। এখন তোমরা দেখো যে এখানে আমি আসলে প্রথমে কথা বলবো হচ্ছে কি যে ফাঙ্গাসটা এটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে তোমার ফাঙ্গাসের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে গিয়ে যে তোমার যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন তোমার হচ্ছে গিয়ে যে দেখা যেত যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বিষয়টা কি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তোমার হচ্ছে গিয়ে যে খাবার সংকট বা ওষুধ সংকট এই ধরনের তোমার সংকট তৈরি হয়েছিল। তো তখন তোমার দেখা গেছে কি যে তোমার যে ফাঙ্গাস কালচার করলে ফাঙ্গাসের মধ্যে বেশ ভালো পরিমাণ প্রোটিন থাকে। হ্যাঁ, তো ফাঙ্গাস কালচার করলে সেই ফাঙ্গাসটাকে খাবার হিসেবে খাওয়া যায়। তো ফাঙ্গাসটা কিন্তু তোমার এরকম ফাঙ্গাস কালচার করলে এটা তোমার এই ফাঙ্গাসটা খাবার হিসেবে খাওয়া যায়। হ্যাঁ, ফাঙ্গাসের মধ্যে প্রোটিন আছে প্রচুর। তো তোমার তাহলে আমি ফাঙ্গাসকে বলতেছি যে ফাঙ্গাস হচ্ছে এক ধরনের ইউক্যারিওটিক। তোমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে পড়ছো প্রোক্যারিওটিক কাকে বলে, ইউক্যারিওটিক কাকে বলে। ইউক্যারিওটিক স্পোর বেয়ারিং স্যাপ্রোফাইটস। স্পোর বেয়ারিং বলতে বোঝায় হচ্ছে গিয়া যে তোমার যেমন তোমার ওই বসন্তকালে যখন তোমার ফুল ফুটে তখন কিন্তু ফুলের রেণু বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, তো তোমার ফাঙ্গাসেরও কিন্তু এরকম রেণু থাকে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট তোমার দানাদার এক ধরনের সাবস্টেন্স যেইটা দিয়ে ফাঙ্গাস তোমার রিপ্রোডাকশন করে। তো তোমার স্পোর কথাটার দুইটা মানে আছে। একটা হচ্ছে কি যে যখন এরকম ছোট্ট ছোট্ট দানাদার ফুলের রেণুর মতো সাবস্টেন্স যেগুলা তোমার ফাঙ্গাসের রিপ্রোডাকশনের জন্য কাজে লাগে তাদেরকে স্পোর বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে কি যে যখন তোমার এই মাইক্রো অর্গানিজম গুলা তারা যখন এক্সট্রিম কোনো এনভায়রনমেন্টের মধ্যে পড়ে, এক্সট্রিম বা হার্শ কঠিন কোনো পরিস্থিতিতে তারা পড়ে, তখন তারা তাদের শরীরের চারপাশে এক ধরনের তোমার আবরণ বা কোট, হ্যাঁ আবরণ বা কোট বা শক্ত একটা খোলস তৈরি করে। এই যে তোমার না, এটা আমি তোমার ভুল বলছি। হ্যাঁ, যে শক্ত খোলস তৈরি করে এটাকে বলা হচ্ছে সিস্ট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সিস্ট। আর স্পোর কথাটা তোমার একদমই এটা তোমার বুঝায় যে স্পোর বলতে বোঝায় হচ্ছে কি যে তোমার যে ফুলের রেণু অথবা তোমার মাইক্রো অর্গানিজমের জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেইন করতেছে এই রকম যদি কোনো ছোট্ট ছোট্ট যদি কোনো তোমার দানাদার সাবস্টেন্স থাকে তাহলে এই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে স্পোর। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্পোর। তাহলে স্পোর হচ্ছে একেবারেই তোমার পিওরলি এটি রিপ্রোডাক্টিভ পারপাজে এটি কাজে লাগে। তাহলে ফাঙ্গাস হচ্ছে কি এক ধরনের ইউক্যারিওটিক স্পোর বেয়ারিং স্যাপ্রোফাইটস, তার মানে ফাঙ্গাসের স্পোর আছে। হ্যাঁ, স্যাপ্রোফাইট বলতে বোঝায় হচ্ছে গিয়া দেখবা যে ফাঙ্গাস গুলা কেবলমাত্র হচ্ছে গিয়া যে তোমার অর্গানিক ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে গিয়া যে তোমার গাছের কাণ্ড, পচা কাণ্ড অথবা তোমার পচা খড়ের গাদা, সো এই ধরনের যে জিনিসগুলা এদেরকে বলা হয় হচ্ছে যে তোমার অর্গানিক বা জৈব। এখন এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে ইনঅর্গানিক বলতে বোঝায় হচ্ছে কি যে যেমন তোমার হচ্ছে কি যে প্লাস্টিক, এটা হচ্ছে ইনঅর্গানিক। তো স্যাপ্রোফাইট বলতে বোঝায় হচ্ছে কি যে এই ধরনের তোমার জৈব পদার্থ, জৈব পদার্থের উপরে যারা হচ্ছে গিয়ে তোমার গ্রো করে তাদেরকে বলা হয় হচ্ছে স্যাপ্রোফাইট। হ্যাঁ, যারা যেমন এটাকে তোমার এখানে ইংরেজিতে সুন্দরভাবে বলছে যে ফিড অন ডেড অর্গানিক ম্যাটার। হ্যাঁ, ডেড মৃত জৈব পদার্থের উপরে
যখন তোমার এরা এই জৈব পদার্থের উপরে জন্মায় তখন তাদেরকে বলা হয় হচ্ছে স্যাপ্রোফাইট। হ্যাঁ, এবং তোমার তাহলে ফানজাই গুলা হচ্ছে এক ধরনের ইউক্যারিওটিক স্পোর বেয়ারিং স্যাপ্রোফাইট, যারা হচ্ছে কি মাইক্রোবায়োলজিতে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখন যখন আমি বলি যে তোমার হচ্ছে কি যে ফাঙ্গাস গুলা স্যাপ্রোফাইট, আচ্ছা স্যাপ্রোফাইট এই কথাটার মানে কে বুঝছো বলো তো? জি স্যার, বুঝতে পেরেছি। যে বুঝতে পারছি স্যার। না না, বিষয়টা হচ্ছে আচ্ছা, তাহলে স্যাপ্রোফাইটের সিগনিফিকেন্সটা কেউ বলতে পারবা? জি স্যার। বলো। স্যার ডেড অর্গানিক ম্যাটার খেয়ে ফেলে যেহেতু, তাহলে পরিবেশ পরিষ্কার থাকে। পরিবেশ পরিষ্কার থাকে। আর একটা বিষয় হচ্ছে তোমরা নিশ্চয়ই ইকোলজিতে তোমরা একটা স্ক্যাভেঞ্জার। না, শুনো, একটা পুকুরের মধ্যে যখন তোমার একটা বাস্তু সংস্থান বা একটা ইকোসিস্টেম তৈরি হয়, তখন কিন্তু তোমার এখানে প্রাইমারি প্রডিউসার থাকে হচ্ছে গিয়ে তোমার ফাইটোপ্লাঙ্কটন, সেকেন্ডারি, তারপরে তোমার প্রাইমারি কনজিউমার থাকে হচ্ছে গিয়ে তোমার জুপ্লাঙ্কটন, সেকেন্ডারি কনজিউমার থাকে হচ্ছে গিয়ে ছোট মাছ, আর টারশিয়ারি কনজিউমার থাকে হচ্ছে গিয়ে বড় মাছ। এখন এই বড় মাছগুলা টারশিয়ারি কনজিউমাররা যখন মারা যায় তখন কিন্তু এরা হচ্ছে গিয়ে যে তোমার ডেড অর্গানিক ম্যাটার, এরা হচ্ছে গিয়ে মৃত জৈব বস্তু। পরবর্তীতে এই যে তোমার এই মৃত মাছগুলা পুকুরের মধ্যে, এই মাছগুলার মধ্যে তোমার পচন ঘটায় কে? পচন ঘটায় হচ্ছে গিয়ে তোমার ফাঙ্গাস। তখন ফাঙ্গাস যখন এই জায়গায় পচন ঘটায় তখন এই ক্ষেত্রে তোমার দুইটা বিষয় ঘটে। এক, তুমি যেটা বললা যে এটা হচ্ছে গিয়ে পরিবেশকে পরিষ্কার রাখে, এইটা একটা বিষয়। অন্যদিকে যখন এই ফাঙ্গাসটা এই মাছকে, মৃত মাছটাকে যখন ভাঙে, তখন সে কিন্তু ওই মৃত মাছটাকে যখন কেমিক্যালি ভাঙে তখন ওই মৃত মাছটা থেকে সে কিন্তু তোমার কার্বন, নাইট্রোজেন, ফসফরাস এই ধরনের কেমিক্যালস গুলা সে মুক্ত করে। ঠিক আছে? তখন এই কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, অ্যামোনিয়া, নাইট্রেট এরা কিন্তু পুনরায় আবার ওই মাটির মধ্যে চলে যায়। ঠিক আছে? ওই পুকুরের তলদেশের যে মাটি সেই মাটির মধ্যে চলে যায়। পরবর্তীতে হয় কি যে যখন তোমার আবার যখন যখন তোমার পুনরায় প্রাইমারি প্রডিউসার ফাইটোপ্লাঙ্কটনরা যখন গ্রো করে, তখন সেই গ্রো করার জন্য তারা সেই ওই পুকুরের মাটি থেকে পাওয়া নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলাকে সে তখন গ্রহণ করে। তো এই যে তোমার এই রকম একটা প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে ন্যাচারাল রিসাইক্লিং প্রসেস। এখন যদি তোমার ফাঙ্গাসটা যদি এরকম মাছকে বা অর্গানিক ম্যাটেরিয়ালকে ভেঙে যদি এরকম কার্বন, ফসফরাস, সালফার এরকম কম্পাউন্ডে পরিণত না করতো, তাহলে কি ন্যাচারাল রিসাইক্লিং প্রসেসটা হইতো? না স্যার। বুঝতে পারছো সবাই? জি স্যার। তো এইটাকে বলতেছে ন্যাচারাল রিসাইক্লিং প্রসেস। তারপর তোমার ফাঙ্গাস এটা হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের ফুড, ড্রিঙ্কস, তো এরকম বিভিন্ন জায়গায় তোমার কাজে লাগানো হয়। ইভেন তোমার বেকারিতে বেসিক্যালি তোমার ইস্ট ইউজ করা হয়, এটি তোমার হচ্ছে গিয়ে একদমই ফাঙ্গাস। হ্যাঁ, এই যে ইস্ট ইউজ করা হয়, তো ফাঙ্গাস গুলো আসলে তোমার ফ্লেভার কম্পাউন্ড বা তোমার খাবারের ফ্লেভার বা খাবার প্রস্তুতিকরণের ক্ষেত্রেও এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন এইখানে তোমার হচ্ছে গিয়ে দেখানো হচ্ছে গিয়ে যে তোমার আটলান্টা বা লাস ভেগাসে যখন মানুষজন তোমার হচ্ছে গিয়ে থিয়েটারে যায়, প্লাজা থিয়েটার বা মুভি দেখতে যায়, তখন এই জায়গায় পপকর্নের মধ্যে তোমার এরকম ইস্ট দিয়ে, মানে আমরা যেরকম হচ্ছে বিট লবণ দেই, এরকম ইস্ট দিয়ে এটা হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে খায় আর কি। তো এটা এগুলো তো তোমার খাবারের স্বাদ বৃদ্ধি করে। তো ফাঙ্গাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আবিষ্কার ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে যে তোমার পেনিসিলিন আবিষ্কার। হ্যাঁ, পেনিসিলিনটা ছিল হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক। এর আগ পর্যন্ত মানুষজন তোমার বিভিন্ন ধরনের ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনে মারা যাইতো, কিন্তু তোমার ফাঙ্গাস থেকে পেনিসিলিন আবিষ্কার করার পরে মানুষের মৃত্যু হার এটা তোমার ড্রাস্টিক্যালি, নাটকীয়ভাবে এটা তোমার কমায় দিছে। তো এই জন্য তোমার প্রথম অ্যান্টিবায়োটিক হিসেবে তোমার ফাঙ্গাসের এই প্রথম অ্যান্টিবায়োটিকটা ফাঙ্গাস থেকে যেহেতু পাওয়া গেছে, ফাঙ্গাসের রোলটা ব্যাপক।
হ্যাঁ, ফাঙ্গাসের ভূমিকা প্রচুর। তাহলে ফাঙ্গাসের ইম্পর্টেন্স কি? ফাঙ্গাসটা হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল রিসাইক্লিং প্রসেসে কাজ করে। এইটা খাবার বা মানুষের নিউট্রিশনের ক্ষেত্রে কাজ করে। এইটা থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পাইছি। তারপরে হচ্ছে গিয়ে ফাঙ্গাস হচ্ছে গিয়ে যে দেখো তোমার এরকম বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করে। হ্যাঁ, আমরা বলি না যে হাতের মধ্যে তোমার দাঁত হইছে বা রিং হইছে, তারপর হচ্ছে যে তোমার যে নখের মধ্যে দেখো যে জায়গায় ফাঙ্গাস গ্রো করছে। ইভেন আমার নিজের পায়ের মধ্যেও কয়েকদিন আগে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। হ্যাঁ, তারপরে ফাঙ্গাসটাকে তোমার এটাকে বায়ো কন্ট্রোল বা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল পেস্টিসাইডের বদলে তোমার হচ্ছে গিয়ে এই ফাঙ্গাসটাকে ইউজ করা হয়। হ্যাঁ, তো এখন যেটা দেখা গেছে যে তোমার আমি যেটা তোমাদেরকে বলছি যে তোমার যদি এরকম হয় যে আমরা কেমিক্যাল পেস্টিসাইড গুলা আমরা ইউজ করি, তাহলে কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করলে সেটা যেটা হয় কি যে ইদানিংকালে তোমরা দেখবা যে গ্রামের মধ্যে তোমার অ্যাটলিস্ট তোমার 15 থেকে 20% বাচ্চা, এই বাচ্চাগুলা হয় হচ্ছে গিয়ে তোমার বিকলাঙ্গ বাচ্চা হয়। সো এইটার কারণ হচ্ছে গিয়া যে আমি যতদূর জানি ইদানিংকালে বাংলাদেশে প্রচন্ড রকম ভাবে আমরা তোমার ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের আমরা আমাদের ফসলের উৎপাদনের জন্য আমরা ব্যবহার করি। সো আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়া যে যদি এই ইনসেকটিসাইড এবং এই পেস্টিসাইড গুলা এটা মানুষের শরীরের মধ্যে চলে আসে, যার ফলশ্রুতিতে তোমার যে 15 থেকে 20% বাচ্চা তোমার বিকলাঙ্গ হচ্ছে, এইটার কারণ হচ্ছে এই ইনডিসক্রিমিনেট ইউজ অফ ইনসেকটিসাইড, ইনডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল ইনসেকটিসাইড অ্যান্ড পেস্টিসাইড। সো এই কেমিক্যাল ইনসেকটিসাইড এবং পেস্টিসাইডের বদলে আমরা হচ্ছে গিয়ে এখন তোমার এই ফাঙ্গাসকে আমরা তোমার ক্ষেতের পোকামাকড় দমনের জন্য বায়ো কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারি। এখন আমরা কয়েকটা পেপারের টাইটেল দেখি। হ্যাঁ, এই পেপারের টাইটেলগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ফাঙ্গাস নিয়ে বর্তমানে কি কি ধরনের রিসার্চ হচ্ছে, এবং যেহেতু এটা নিয়ে তোমার এই পেপারের টাইটেলগুলো দেখলে আমরা বুঝবো যে কি কি ধরনের রিসার্চ হচ্ছে এবং এটা ইম্পর্টেন্সটা ওই রকম ভাবে আমাদের মাথায় আসবে। সো এই জায়গায় কি কি টাইটেল আছে? ক্রিপ্টিক সেক্স অ্যান্ড মেনি টু ওয়ান co-evolution in fungus growing and symbiosis. So temporal temperature gradient gel electrophoresis as a tool for the characterization of arbuscular mycorrhizal fungi. Recent advances in the management of mucormycosis from bench to bedside. আচ্ছা, এখন দেখো এই জায়গায় একটা কথা বলছে যে মাইকোসিস। মাইকোসিস বলতে বোঝা হচ্ছে যে তোমার যখন আমরা ফাঙ্গাস নিয়ে আমরা পড়াশোনা করি সেটাকে বলা হচ্ছে মাইকোলজি। আর মাইকোসিস বলতে বোঝা হচ্ছে এটা একটা ডিজিজ। যখন কোনো একটা ওয়ার্ডের শেষে সিস কথাটা থাকে, হ্যাঁ, তো সেটা বুঝবা যে এটা কোনো একটা ডিজিজ বোঝায়। যেমন যদি বোঝা হচ্ছে ইনটেস্টিনালিস, ইনটেস্টিনালিস এই কথাটা আসছে হচ্ছে ইনটেস্টাইন থেকে, তাহলে ইনটেস্টিনালিস বলতে বোঝা হচ্ছে ইনটেস্টাইন সংক্রান্ত কোনো একটা ডিজিজ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো ফিল্ড ইভ্যালুয়েশন অফ দ্য লিগনিন ডিগ্রেডিং ফাঙ্গাস, এটা আমি পড়তে পারতেছি না। টু থ্রেট ক্রিওজোট কন্টামিনেটেড সয়েল, মাল্টিপল জিনোলজিস reveal recent dispersion and hybridization in the human pathogenic fungus Cryptococcus neoformans. ঠিক আছে? সো তাহলে এই রিসার্চের টাইটেলগুলো থেকে আমরা দেখি যে ফাঙ্গাস নিয়ে তোমার খুবই ইন্টারেস্টিং এবং খুবই জটিল এবং খুবই মজাদার তোমার রিসার্চ হয়, যেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা খুবই, এটা তোমাদের এটা খুব ভালো লাগবে। তারপরে এখানে দেখো তোমার যে এখানে বলতেছে যে ফানজাই এটা তৈরি হয় তোমার মোল্ড এবং ইস্ট দিয়ে। এই যে এগুলা হচ্ছে যে তোমার যে ছোট্ট ছোট্ট যে তোমার এই এরকম তোমার গোল গোল যেগুলা, এগুলা হচ্ছে গিয়ে তোমার ইস্ট। আর তোমার মোল্ড হচ্ছে গিয়ে যে এইরকম, এই যে দেখো একটা রুটি যখন তোমরা হচ্ছে গিয়ে রাখো, সেই রুটির উপরে দেখো যখন ছাতা পড়ে না, বলে যে রুটির উপরে ছাতা পড়ছে, হ্যাঁ, তো সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে তোমার মোল্ড। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে মোল্ড।
যেমন তোমার এই যে এই জায়গায় একটা পেট্রি ডিশের মধ্যে তোমার এরকম মোল্ড কালচার করা হয়েছে, হ্যাঁ, মোল্ড কালচার করা হয়েছে। এইটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইস্ট, হ্যাঁ। তো এই জায়গায় তোমার এই ইলেকট্রন মাইক্রোগ্রাফের মধ্যে যেটা দেখাইছে সেটা হচ্ছে গিয়ে যে এগুলা হচ্ছে গিয়ে তোমার ইস্ট, এই লম্বা লম্বা গুলা হচ্ছে গিয়ে তোমার মোল্ড, আর ব্যাকটেরিয়া গুলা হচ্ছে গিয়ে এই যে এরকম ছোট ছোট, হ্যাঁ। তো তোমার দেখো এই যে রুটির উপরে যখন এই যে এই ধরনের তোমার ফাজি অর কটনি অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, তো কটনি বলতে বোঝা হচ্ছে তোমার এরকম তুলার মতো বা পশমের মতো যখন এই অ্যাপিয়ারেন্স গুলা থাকে, তখন এইটাকে আমরা বুঝি যে এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার মোল্ড গ্রোথ করেছে। তো মোল্ড গ্রোথের আরেকটা ফর্ম হচ্ছে গিয়ে যে এইখানে তোমার যদি তোমার একটা কোনো একটা নিউট্রিশিয়াস কোনো লিকুইড থাকে, তাহলে এটার উপর যদি এই যে এই রকম যদি কোনো তোমার যদি ছাতা পড়ে, তখন সেই জায়গায় আমরা বুঝি যে এখানে হচ্ছে গিয়া তোমার এখানে মোল্ড গ্রো করছে। তো 10:25 বাজে, তোমাদের অন্য ক্লাস আছে হয়তো, আজকের মতো এই জায়গায় থাক। and thank you very much for your patient hearing. So I think this is the last class for this week, and see you in the next week. So until then, stay safe, stay home, and may God be with you. So thank you very much. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার।